সরল মনে কতগুলা প্রশ্ন করতে চাই। জনাব তারেক রহমান সরকার পতনের প্রায় 1 বছরের বেশি সময় পর বাংলাদেশে গিয়েছেন, এটাই তো জানি আমরা। তার মার অসুস্থতার পর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছিল তার মা অসুস্থ, যদিও জানি তখন তিনি অলরেডি দুনিয়া থেকে চলে গেছেন, তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছে না, এই ধরনের একটা সমালোচনা সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এই সমালোচনা করতেছিল যে তারেক রহমান কি তার মাকে ভালোবাসেন না, তার মায়ের এরকম সংকটকালীন সময়ে তিনি কেন লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন না। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় পরাধীন মন্ত্রী চমৎকারভাবে একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন। তিনি লিখলেন তার দেশে যাওয়া শুধুমাত্র তার উপর নির্ভর করছে না, এখানে অনেক বিষয় আছে যেগুলো তিনি প্রকাশ করতে চান না, বলতে ইচ্ছুক না। তাই তো জানি কি সেই প্রতিবন্ধকতা ছিল, কেন তিনি বাংলাদেশে আসতে পারেন নাই, কেন বিভিন্ন সংস্থা কিংবা এজেন্সির উপর তার নির্ভর করতে হয়েছে। এগুলা কি আপনারা কখনো জানার চেষ্টা করেছেন? এগুলা কি আপনারা কখনো ভেবেছেন? কখনো মাথায় এসেছে? আমি নিশ্চিত আসে নাই, আসার কথাও না। আমি আপনাদেরকে বলি, 10টা আগস্ট মামলার কথা আপনাদের মনে আছে? ভারতের মণিপুরের যে উগ্রবাদী গোষ্ঠী উলফার সাথে যোগ সাজসের মাধ্যমে দিল্লিতে এবং মুম্বাইয়ে হামলা করার জন্য 10টা অস্ত্র ভারতে ঢুকিয়েছিল। প্রথম লক্ষ্যবস্তু ছিল সেভেন সিস্টার্স, অর্থাৎ এই 10টা অস্ত্র ঢুকিয়ে সেভেন সিস্টার্স এই উলফাদের সাথে সম্মিলিতভাবে ইসলামী টেরোরিস্ট যারা বাংলাদেশে আছে, বাংলা ভাই শেখ আব্দুর রহমান, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ, এদেরকে দিয়ে তারেক রহমান ভারতের সেভেন সিস্টার্স উত্তপ্ত করার একটা চেষ্টা করছিল। এটা পাকিস্তানের পরিকল্পনা ছিল, এখানে লস্করি তাই এবার একটা সম্পৃক্ততা ছিল, চেয়েছিল সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিতে হবে। এইরকম পরিকল্পনার জায়গা থেকে তিনি ভারতে 10টা অস্ত্র ঢোকাতে চেয়েছিলেন। এখানে সম্পৃক্ত ছিল লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতবর্ষ কি এটা ভুলে গিয়েছিল? এছাড়াও বিভিন্ন সময় বাংলাদেশের উগ্রবাদী জঙ্গিরা তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ভারতে প্রবেশ করেছে, ভারতে বিভিন্ন সময় হামলার চেষ্টা করেছে। পশ্চিমবঙ্গে একাধিক জঙ্গি ধরা পড়েছে তৎকালীন সময়ে, এবং তৎকালীন সময়ে সীমান্ত হত্যা বেড়ে গিয়েছিল, সীমান্তে চোরাচালানি বেড়ে গিয়েছিল, সীমান্তে স্মাগলিং বেড়ে গিয়েছিল, সীমান্তে এই চোরাকারবারিরা মারাত্মক তৎপরতা শুরু করেছিল, সীমান্তে বিভিন্ন ধরনের অপকর্ম সংঘটিত হতো। 2001 থেকে 2006 ভারতবর্ষ তাদের যে সীমান্তবর্তী অঞ্চল সেভেন সিস্টার্স নিরাপত্তা নিয়ে দ্বিধার মধ্যে ছিল। এটা তো আমরা দেখেছি, এটা তো বাস্তব প্রমাণিত সত্য, এখান থেকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক, কূটনৈতিক দ্বন্দ্ব, সবকিছু আমরা স্পষ্ট দেখেছি। তারেক রহমানের হাওয়া ভবন সৃষ্টি, বিভিন্ন বিতর্কিত কর্মযজ্ঞ, সবকিছু কি ভুলে গিয়েছিল ভারত? প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যতটুকু কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজন ছিল ততটুকু সম্পর্ক বেগম জিয়া তার পুত্রের কারণে রাখতে পারেনি। এটা বেগম জিয়ার সীমাবদ্ধতার জায়গা ছিল কিংবা প্রতিবন্ধকতার জায়গা ছিল, সেটা আমি জানি না, আমি বলবো না। ভারত কি সবকিছু ভুলে গেছে? আপনি যত কিছুই করেন না কেন, ভারতকে আক্রমণ করবেন, ভারতে হামলা করবেন, ভারত উগ্রবাদী জঙ্গিরা হামলা চালাবে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় কিংবা পৃষ্ঠপোষকতায় কিংবা সহায়তায়, আর ভারতবর্ষ সেটা ভুলে যাবে? ভারতের মতো দেশপ্রেমিক জনতা বিশ্বের অন্য কোনো দেশে আছে? আই থিঙ্ক নাই। ভারতের যে নীতি ইন্ডিয়া ফার্স্ট, অর্থাৎ ভারতবর্ষের স্বার্থে তারা সকল দল মত ধর্ম বর্ণ গোত্র সবকিছু ভুলে গিয়ে এক হয়ে কথা বলে, এটাকে আপনারা প্রমাণ পেয়েছেন। নয়তোবা ভারতেও বিগত নির্বাচনে কালার রেভলিউশন ঘটানোর সম্ভাবনা ছিল, সিআইএ কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল, পারেনি, শুধুমাত্র ভারতবর্ষের দেশপ্রেমের কারণে। এত কিছু করলো তারেক রহমান ভারতকে কেন্দ্র করে, ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করার জন্য। ভারত কি সব ভুলে গেছিল? ভারত ভুলে নাই। ভারত যখন দেখলো বাংলাদেশে জামাতের মতো উগ্রবাদী গোষ্ঠী ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, ডিপ স্টেট, সিআইএ, আইএসআই, তুর্কি, মুসলিম ব্রাদারহুড, এরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালাচ্ছিল কিভাবে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যায়। জামাত কিন্তু অনেকটা ক্ষমতার কাছাকাছি চলে এসেছিল, যদি কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব হতো, আইএসআই, ডিপ স্টেট, সিআইএ যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতো, আপনাদের কি মনে হয় না জামাত ক্ষমতায় আসতো? আর জামাতের মতো উগ্রবাদী মৌলবাদী জঙ্গিরা, যদিও বিএনপি এবং জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, তারপরেও বিএনপি কিঞ্চিত স্বাধীনতার পক্ষের মানুষ হিসেবে দাবি করে, কিঞ্চিত স্বাধীনতাকে ধারণ করে, এবং বর্তমান সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি বিএনপি স্বাধীনতার পক্ষে জয়গান করছে, গুণগান গাচ্ছে, স্বাধীনতার পক্ষের সাজার চেষ্টা করছে। কারণ আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি করতে হলে, বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী হতে হলে স্বাধীনতার পক্ষে থাকা ছাড়া কোনো বিকল্প পন্থা নাই। বাংলাদেশের মানুষ যত জঘন্যই হোক না কেন স্বাধীনতার পক্ষে তারা আপোষহীন, সেটা আমরা গত নির্বাচনে দেখতে পেয়েছি। শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য বিএনপিকে বাংলাদেশের মানুষ এক হয়ে ভোট দিয়েছে। যত শতাংশ ভোট কাস্ট হোক না কেন, শুধুমাত্র জামাতকে রুখে দেওয়ার জন্য বিএনপিকে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। এইটা কিন্তু অস্বীকার করতে পারবো না। ভারত বুঝে গিয়েছিল জামাত ক্ষমতায় আসার দ্বার প্রান্তে, যে আন্তর্জাতিক শক্তিগুলা, চক্রগুলা, তারা চেষ্টা চালাচ্ছিল জামাত ক্ষমতায় আসুক।
জামাত ক্ষমতায় আসলে বাংলাদেশের সাথে ভারতের যে সীমান্তবর্তী অঞ্চল আছে এই অঞ্চলটা সম্পূর্ণরূপে অস্থিতিশীল হয়ে যেত। ভারত চাইলেও সেটাকে স্থিতিশীল করতে পারতো না, যদিও ভারত এখন চাচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী অঞ্চলের যে খাল বিল নদী নালা আছে সেগুলোতে কুমির ছাড়তে, সেগুলোতে বিষধর সাপ ছেড়ে দিতে, যাতে করে সেখানে কেউ যদি নদী পথে যেতে চায়, ভারতে প্রবেশ করতে চায়, অনুপ্রবেশ করতে চায়, সেক্ষেত্রে সাপ এবং কুমিরের ছোবলে বিধ্বস্ত হয়ে যাবে। এটা অনেক চমৎকার একটা পরিকল্পনা, সীমান্ত সুরক্ষার জন্য এটা ভারতের চমৎকার একটা উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। ভারত যখন বুঝে গেল জামাত ক্ষমতায় আসতে পারে, তখন তারা বিএনপির পক্ষে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া চালিয়েছে। কয়েক ঘন্টার ব্যবধানে তারা অনলাইনে বিএনপিকে একদম ট্রেন্ডিং এনেছে। এগুলা কেন হয়েছে? এখানে কি শুধুমাত্র বিএনপির সক্ষমতা? অনলাইনে বিএনপি কি ভ্যালকা সেটা তো আমরা জানি। অনলাইনে বিএনপিকে বাঁচিয়ে রেখেছিল এতদিন শিবির, এখন তো সেটা আমরা দেখি না। ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি এখানে চমৎকার ভূমিকা রেখেছে। তারা শুধু চেয়েছে মন্দের ভালো বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু জামাতকে কখনোই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যার কারণে তারেক রহমানের মতো 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি, অসংখ্য মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, 10টা কষ্ট কেলেঙ্কারির পরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তারেক রহমান স্বপ্নেও ভাবে নাই জীবদ্দশায় বাংলাদেশে গিয়ে সে প্রধানমন্ত্রী হবে। তাকে ভারতবর্ষ সরাসরি প্রধানমন্ত্রী বানায়নি, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া এবং দেশে আসার জন্য ভারতের ভূমিকা অপরিসীম ছিল, একথা তারেক রহমান নিজেও জানে। কিন্তু তারেক রহমান ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবার পরেই তার পিতার মতো সাপ হয়ে গেছেন। তিনি মার্কিন বলে ঢুকে গেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তিকে স্বাগত জানিয়ে সেই চুক্তি বাস্তবায়ন করার প্রক্রিয়া চালাচ্ছেন। তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ বৌদি তিনি বলতেছেন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এগুলা কি ভারত স্বাভাবিকভাবে নেবে? মার্কিন চুক্তি বাস্তবায়ন মানে ভারতের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে না এটা? ভারতের সীমান্ত সুরক্ষিত থাকবে না। সুতরাং ভারত বুঝে গিয়েছে তারেক রহমান তার ট্রেকে নাই। তারেক রহমানকে যে ধরনের শর্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল, এখানে একটা ব্যাপক শর্ত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে দিতে হবে। কিন্তু ওই তারেক রহমান পিতার পথ অবলম্বন করছেন। আওয়ামী লীগকে তিনি বাংলাদেশে ফিরতে দিতে বাধ্য হবেন একদম লাস্ট স্টেজে গিয়ে। এরপর তিনি হয়তোবা একটা বিপদের সম্মুখীন হতে পারেন। দেখেন, এটা ভারতবর্ষ, এত সহজেই ফেলে দিয়েন না, এত সহজেই তাদেরকে এড়িয়ে যাবেন না। এটা ভালো হবে না। কল্পনা করতে পারছেন না কি হবে। প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারত, আমি আপনাদেরকে 6 মাস পূর্বে বলেছিলাম ভারত যদি চায় বাংলাদেশকে যুদ্ধ করে মারতে হবে না, ভাতে মারবে, পানিতে মারবে, কাপড়ে মারবে। বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প, এই শিল্পের কাঁচামাল কোত্থেকে আসে? তুলা কোত্থেকে আসে? ভারত থেকে আসে। জ্বালানি সংকট, ভারত অলরেডি 10,000 মেট্রিক টনের উপরে ডিজেল বাংলাদেশকে দিয়েছে, দেয়নি? এই ডিজেল দেওয়া বন্ধ করে দেবে। কাঁচামাল যে সুতা বন্ধ করে দেবে, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। কাঁচামাল যেগুলো আসে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, তেল, মরিচ, মশলা কোত্থেকে আসবে? যদি বন্ধ করে দেয় খাইতে পারবেন? একে তো জ্বালানি নাই, আমের টিকার অভাবে শিশু মৃত্যুর হার বেড়ে গেছে, সব সংকট, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। কেমনে বাঁচবেন তারেক রহমান সাহেব? সক্ষমতা আছে? ভারতের সাথে বিট্রে করতেছেন না? নাকি আপনার পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিল সাহেবকে 7 এপ্রিল ভারতে পাঠাচ্ছেন, সেখানে অজিত ডোভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং হবে, সেই মিটিং এর মধ্য দিয়ে কি তবে আপনি সবকিছু সমঝোতা করবেন? ভারত কি আপনাকে আবার বিশ্বাস করবে? ভারত তো আপনাকে বিশ্বাস করে বাংলাদেশে আনলো, কি হলো এনে? আপনি কি তাদের কথা রেখেছেন? রাখেন না। আপনি সেই পুরনো কাসুন্দি নিয়ে হাতাহাতি করতেছেন। আপনি আবারও মার্কিন বলে ঢুকে গেছেন। বাংলা ভাষায় একটা কথা আছে, কুকুরের লেজে 36 মণ ঘি দিয়ে মালিশ করলেও সেই লেজ বাঁকা থেকে সোজা হয় না। বুঝতে পারছেন তো কি বলছি? খেলা জমে ক্ষীর, এই খেলা কোথায় গিয়ে শেষ হয় দেখতে থাকেন। তবে এই খেলার শেষ যে ওভার, এখানে ব্যাটিং করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এই খেলার স্লগ ওভার ব্যাপী ব্যাটিং করবে ভারতবর্ষ। জিও পলিটিক্সের এই খেলায় গভীর চক্রান্তে পড়ে গেছে সোনার বাংলাদেশ, এবং তারেক রহমান এই চক্রান্তের ফাঁদ থেকে কিভাবে বের হবে সে নিজেও জানে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন। ধন্যবাদ।